মিছিল সভা সমাবেশ ও শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন। নরসিংদীতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তের গুলিতে নিহত 5 শহীদের পরিবারে থামেনি আহাজারি, সন্ত্রাসীদের হুমকিতে মামলা প্রত্যাহারের অভিযোগ। এবং ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ। সাম্প্রতিক বন্যায় ভেসে গেছে ঘের ও পুকুর থেকে। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নে মিছিল ও সভা সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া কোটা বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়েছে। এসব কর্মসূচিতে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার সদস্যরা। দুপুরে পাবনার এডওয়ার্ড কলেজ মাঠ থেকে মিছিল হয়, পরে 0 পয়েন্ট শহীদ চত্বরে এসে সমাবেশ করেছে তারা। খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদি মার্চ আয়োজন করা হয়েছে। বিএল কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বর থেকে শহীদি মার্চ শুরু করে। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। নাটোরে শিক্ষার্থীরা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে কোরআন তেলাওয়াত ও নীরবতা পালন করেন। পরে সেখান থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি এলাকার অর্ধেক রাস্তা ঘুরে কলেজের স্বাধীনতা 24 স্মৃতি ফলকের সামনে গিয়ে শেষ হয়। শরীয়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শরীয়তপুর সরকারি কলেজ গেট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে একটি র্যালি ট্যাঙ্কের পাড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। আহতদের সুস্থতা ও হামলাকারীদের বিচারের দাবি করে মেহেরপুরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও শিক্ষার্থীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ তাহমিদ, আরমান, শাওন, সুমন ও হাফিজ আব্দুর রহমানের পরিবারে আহাজারি চলছে। সন্তান হত্যার বিচার চেয়ে থানা ও আদালতে মামলা করে সন্ত্রাসীদের হুমকিতে প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন কয়েকটি পরিবার। তাই আতঙ্কে দিন পার করছেন তারা। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শহীদদের পরিবারের। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার পদত্যাগ দাবিতে গত জুলাইয়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিন দিন এই আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। আর 18 জুলাই NKM হাই স্কুলের শিক্ষার্থী তাহমিদ সহ নরসিংদীতে প্রায় 30 শিক্ষার্থী ও জনতা পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। আর আন্দোলন চলাকালে গুলিতে নিহতের স্বজনরা থানায় ও আদালতে মামলা করেও বিপাকে পড়ে। কারণ সন্ত্রাসীদের হুমকিতে প্রায় 12 থেকে 14টি মামলা করেও প্রত্যাহার করতে বাধ্য হয় তারা। এখনো আতঙ্কে দিন কাটছে তাদের। আমাদের যারা আন্দোলনের অংশগ্রহণ করেছে এবং আমাদের যারা সহযোগিতা ছিল তাদের বাড়িতে আসা আমাদের হচ্ছে কর্তব্য, এবং তারা কি অবস্থায় আছে, কি সমস্যার সম্মুখীন হচ্ছে এগুলো দেখার জন্য, এবং আমাদের সরকার তাদেরকে একটা বিশেষ অনুদান বা বিভিন্ন প্রকার হেল্প করার জন্য কাজ করছে। গোল চত্বরের এখানে যাওয়ার পরই বিজিবি গুলি করছে। গুলি করার পরে ওনার পিঠের সেটেতে গুলি গিয়া ব্যাটারি দিক দিয়ে বাইরে এসে তারপরে ওনারে নরসিংদীতে নিয়ে যাওয়া হয়েছে। নরসিংদী থেকে ওনারে রেফার করে দেওয়া হয়েছে কলেজ মেডিকেলে। তো এখানে নেওয়ার পরে চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে 7 থেকে 10 থেকে 12 দিন পরে উনি মারা গেছে। কতটুকু যাওয়ার পরে
পুলিশের আক্রমণে পুলিশের গুলি খেয়ে মৃত্যুবরণ করছে। আন্দোলনে অংশ নিয়ে শ্রমিক আরমান মোল্লাও সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। তিনি শ্বশুর বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করতেন। কেউ আর ওই পরিবারের খোঁজ রাখেনি। ফুলনপুর মারদেশার সামনে এলে গুলি খাইয়া এনে মারা যায়। ওখানে আমার 3টা পোলাপান লইয়া চলার খুবই কষ্ট। শিক্ষার্থীদের দাবি, সেদিন সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন কমপক্ষে 30 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এখনো তাদের ভুলতে পারেনি তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি শহীদ পরিবারের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার সাভারে বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য সৃষ্টি করা যাবে না, কারণ অনেক রক্তের বিনিময়ে দেশ নতুন রূপে ফিরেছে। 6 মাস মেয়াদী ৭৬তম বুনিয়াদী এ প্রশিক্ষণ কোর্স প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পুরুষ ও নারী সহ ৩৫৪ জন অংশ নেন। অনুষ্ঠানে মোট ৭১ জন প্রশিক্ষণার্থীকে মেধা সনদ প্রদান করা হয়। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান, বিপিএটিসির রেক্টর সাইদ মাহমুদ খান উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তায় আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এতে সব কারখানায় স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। শিল্প পুলিশ সুপার সরওয়ার আলম জানান, সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে। শিল্প পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিশেষ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানের পাশাপাশি টহল টিম জোরদার করা হয়েছে বলে জানান তিনি। কয়েকদিন ধরে গাজীপুর ও আশুলিয়া এলাকায় শিল্প কারখানা শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ মিছিল চলছে। বিভিন্ন দাবিতে তারা এসব কর্মসূচি পালন করছে। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় অক্সিজেন স্বল্পতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৬২ শ্রমিক। সকালে হবিরবাড়ি এলাকায় এল স্কয়ার নিট কম্পোজিট কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ শিল্প পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। তাদের ধারণা, কারখানার একটি কক্ষে অক্সিজেন কমে যাওয়ায় কারণে এমন ঘটনা ঘটতে পারে। অসুস্থদের মধ্যে ৩৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিরা স্থানীয় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য দিতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। কুষ্টিয়ায় ফের শুরু হয়েছে পদ্মার ভাঙন। পানি বাড়ার সাথে নদী তীরের বাসিন্দাদের স্বপ্ন বিলীন হওয়ার পথে। এরই মধ্যে পদ্মার ভাঙনে মিরপুরের ৩ ইউনিয়নের প্রায় ৪ কিলোমিটার এলাকার ফসলি জমি তলিয়ে যাচ্ছে। হুমকিতে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। এদিকে নদী ভাঙন বন্ধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় ১ সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীতে বাড়ছে পানি। এরই মধ্যে মিরপুর উপজেলার বাহিরচর, বহলবাড়িয়া, তালবাড়িয়া ইউনিয়ন সহ ভেড়ামারার কয়েকটি ইউনিয়নে ভেঙেছে নদীর পাড়। এই ভাঙনে প্রায় ৪ কিলোমিটার এলাকার ফসলি জমি বিলীন হওয়ার পথে। এখন হুমকিতে বসতবাড়ি, সরকারি বেসরকারি স্থাপনা সহ কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক। এতে আতঙ্কে দিন কাটছে তাদের। আমাদের নদী বহু দূর ছিল, চলে আসে বসতবাড়ি কোলে, আমরা ভয়তে অস্থির হয়ে যাচ্ছি। পরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না, আমরা সব বিলীন হয়ে যাব সব। প্রবল যদি বন্যা হয় তারপর আমাদের মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং 4টি জেলা, 4টি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা। এই নদী ভাঙন বন্ধে স্থানীয় বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন হলেও এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এতে ক্ষুব্ধ নদী পাড়ের মানুষ। এখন যে জমি চলে গেছে, যদি বাড়িটাও চলে যায়, দিন রোজগার করে এখন দিন না খাতে পারতেছি, জমি নাই, কিন্তু এইটাও যদি চলে যায় তাহলে আমরা থাকবো কোথায়? জিও ব্যাগটা যদি দেওয়া হয় তাহলে আমাদের এই নদীটা এখন আপাতত ভাঙবে না। এখন আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়।
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, পদ্মা নদীর ভাঙন বন্ধে ১৪৭২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে পানি কমার সাথে সাথে কাজ শুরু করবেন ঠিকাদাররা। প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। তারা পানি কমার সাথে সাথে তারা কাজ বাস্তবায়নের জন্য অগ্রসর হবে। পদ্মার ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে হাজারো বিঘা ফসলি জমি ও বসতভিটা। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ। এসব মাছ বন্যায় বিভিন্ন ঘের বা পুকুর থেকে ভেসে আসা বলে মনে করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। আর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়েছে তাদের জালে। এতে করে দীর্ঘদিনের খরা কাটিয়ে বিভিন্ন মাছঘাট জেলে আর আড়তদারদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠছে। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলার মেঘনা নদীতে সারা বছরই জেলেদের জালে কম বেশি ধরা দেয় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। তবে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছের দেখা না মেলায় হতাশ হয়ে পড়েছিলেন জেলেরা। কিন্তু হঠাৎ করে কয়েকদিন ধরে তাদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুই, কাতল, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পুকুরের মাছ। এসব মাছ নিয়ে মাছঘাটগুলো এখন মুখরিত জেলে আর আড়তদারদের হাঁক ডাকে। কিছুক্ষণ পরপরই জেলেরা নদী থেকে মাছ নিয়ে আসছে আর সে মাছ বিক্রি করে ফের মাছ ধরতে ছুটছে নদীতে। দামে কম হওয়ায় এসব মাছ বিক্রি করে জেলেরা খুব একটা লাভবান না হলেও খুশি ক্রেতারা। এখন নদীতে কিছু মাছ পড়ার পরে এখন আমরা একটু আনন্দ খুশি। মোটামুটি নদীতে যাই আমরা একটু ভালো লাইনে আছি, কিন্তু সামনে যে অভিযানটা আইতে আছে জাটকি মাছের যে অভিযানটা, বর্তমানে এই অভিযান দিলে আমার চলতে অনেক কষ্ট বাড়তে যাবে। যেই সময় ভরা মৌসুমে নদীতে মাছ পড়ার কথা, সেই পর্যাপ্ত মাছ কিন্তু এবার নদীতে মাঝিরা সেই পরিমাণ মাছ পায় না। ভোলার জেলা মৎস্য কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় বিভিন্ন ঘের ও পুকুরের মাছ ভেসে আসায় মেঘনা নদীতে প্রচুর রুই, কাতলা মিলছে। তবে ইলিশ সহ অন্য মাছের খাদ্য ও চলাচলের কোনো প্রভাব পড়বে না। যেহেতু বন্যা হয়েছে, চতুর্দিক দিয়ে বিভিন্ন পানি মেঘনা নদী দিয়ে বের হয়, তো এখানে আবার এই যে আমাদের যে কাঠজাতীয় মাছটা পাওয়া যাচ্ছে, তো জালে সাধারণত কাঠজাতীয় মাছ অধিক পড়লে ইলিশ মাছটা কম ধরা পড়ে, এটাও সত্য। কারণ জাল পাতালে কাঠজাতীয় মাছ ধরা পড়ছে, তো এই কারণে মনে ইলিশটা জালে একটু কম আসছে। তবে যেহেতু সামনে পূর্ণিমার অমাবস্যার গণ, অর্থাৎ ইলিশ মাছ প্রচুর আসবে, এটা আমরা প্রত্যাশা করছি। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেরপুরের ঝিনাইগাতিতে ইউনিয়ন পরিষদ ভবন থাকলেও চলাচলের রাস্তা না থাকায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। প্রায় ২০ বছর আগে ইউনিয়ন পরিষদ ভবন তৈরি করা হলেও জমি নিয়ে জটিলতায় দুই পরিবারের দ্বন্দ্বে যাতায়াতের কোনো রাস্তা তৈরি করতে দেয়া হয়নি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বারবার জেলা ও উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সমাধান। এদিকে উপজেলা প্রশাসন বলছে ইউনিয়নের সব কাগজ দেখে শিগগির রাস্তা নির্মাণ করা হবে। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইগাতি উপজেলার ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সটি তৈরি করে এলজিইডি শেরপুর। ২০০৫ সালের ২৫শে মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়, কিন্তু যাতায়াতে রাস্তা নির্মাণ নিয়ে বাধে বিপত্তি। দুই পরিবারের রোষানলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। অভিযোগ উঠেছে, স্থানীয় এক প্রভাবশালীর ইশারায় পরিষদের রাস্তার সামনে পাকা স্থাপনা নির্মাণ করে জমিদাতার পরিবার। এসব সমস্যা থেকে প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে গেল ২০ বছর ধরে ধর্ণা দিয়েও মেলেনি সমাধান। ইউনিয়ন পরিষদের রাস্তাটি দ্রুত নির্মাণ ও সামনের মাঠ দখলমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। জমিদাতা উনি এই ইউনিয়ন পরিষদেরই সদস্য ছিল, তার একটা প্রকল্পের কাজের একটু সমস্যার জন্য ওই রাস্তাটা তখন থেকে ব্যারিকেড দেয়। এরপরে দীর্ঘদিন এই হাতিবান্ধা ইউনিয়নের মানুষের দুর্ভোগের শিকার এই রাস্তার জন্য। ইউনিয়ন পরিষদ জনগণ যেতে পারে না, বিভিন্ন ধরনের সেবা নিতে পারে না। চাউল ডাউল হাবি জাবি যা আছে সরকারি মাল আনার জন্য অনেক আমাদের অসুবিধে, নানান ভোগান্তি এবং অনেক জনগণ পরিষদ চিনেই না এরকম ঘুরে জায়গা এবং অনেক ভোগান্তি হয়। জমি নিয়ে বিভিন্ন দুর্ভোগের কথা মেনে নিয়ে শিগগির রাস্তাটি নির্মাণে প্রশাসনের প্রতি আহ্বান জানান এই জনপ্রতিনিধি। এবং এই রাস্তার বিষয়ে আমাদের যত তাড়াতাড়ি এলাকার লোকজনের সুবিধার সাথে এবং রাস্তাটা অতি তাড়াতাড়ি যেভাবেই হোক, যে দিক দিয়ে হোক, আমাদের পরিষদের ভবনের রাস্তার দরকার। এদিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন,
ইউনিয়ন পরিষদের সব কাগজপত্র পরীক্ষা করা হয়েছে, তাই দ্রুত রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি দলিল দস্তাবেজ সবকিছু বিবেচনা করেছি, দেখেছি, এবং এখানে জনগণের সেবা নিতে আসার যে একটা ভোগান্তি সেটা নিরসনের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সকলের সাথে কথা বলে আমি দ্রুত বিধি মোতাবেক ব্যবস্থা নিব। ইউনিয়ন পরিষদের রেকর্ডে থাকা নকশা অনুযায়ী রাস্তাটি নির্মাণ করবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা হাতীবান্ধা ইউনিয়নবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। কুমিল্লার হোমনা উপজেলায় একটি বাড়ি থেকে মা, তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, সকালে ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয় সেটির সামনের দরজা বন্ধ ছিল, তার পেছনের দরজা খোলা ছিল, তাই তদন্ত করে বলা যাবে মৃত্যুর কারণ। তিনি আরও জানান, ঘটনা তদন্তে সিআইডিকে খবর দেওয়া হয়েছে, তারা সেখান থেকে সংগ্রহ করেছে আলামত। জানা গেছে মরদেহে শ্বাসরোধ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, আর ঘটনাটি বুধবার রাতে ঘটতে পারে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ডপ্রাপ্ত 3 আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সিদ্ধিরগঞ্জ আদমজি র্যাব 11 কার্যালয় সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, 6 আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। এক পর্যায়ে ওয়াল ভেঙে বৈদ্যুতিক খুঁটি উপড়ে মই দিয়ে 203 বন্দী পালিয়ে যায়। এই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান 6 বন্দী। গ্রেফতারকৃতরা হল মোসাদ্দেক সাদেক আলী, মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ জুলহাস দেয়ান। কারা অভ্যন্তরে একটি বৈদ্যুতিক খুঁটি দিয়ে তারা মই তৈরি করে দেয়াল টপকে 1 ঘন্টা সময়ের মাঝে তারা 203 জন বন্দী পালিয়ে যায়। জঙ্গি ছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং দুর্ধর্ষ আসামিরা ছিল যারা পালিয়ে গিয়েছিল। 2500 পাঁচরুখি বাজার এলাকা থেকে মোসাদ্দেক ওরফে সাদেক আলী এবং জাকারিয়া, এছাড়া মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা হতে জুলহাস দেয়ান, এই 3 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। বাগেরহাটে যৌথ অভিযানের প্রথম দিন একটি আগ্নেয়াস্ত্র, 19 রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা উদ্ধার করেছে। বুধবার নাগের বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় সরকারি পিসি কলেজের সাবেক ভিপি নোমান সর্দারের বাড়ি থেকে পিসি কলেজের অধ্যক্ষের সই করা চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের জমা বই, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বেশ কয়েক হাজার টাকা উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করতে না পারলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সর্দার নাহিয়ান সুলতান আল ওসানের বাবার বাড়ি থেকে একটি 1 টলা বন্দুক ও 19 রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। এদিকে পৌর যুবলীগের সদস্য কালা সোহেলের ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। জয়পুরহাটে প্রায় 1 কেজি ওজনের 2টি গাঁজা গাছ সহ মাদক কারবারি আলিমকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব জানায়, র্যাব ও সিপিসি 3-এর গোয়েন্দা দল গোপনে সংবাদ পেয়ে ফানাই কুশলিয়া ঘোনাপাড়া এলাকা থেকে বুধবার রাতে মাদক কেনাবেচার সময় আলিমকে আটক করে। পরে তার বাড়ির আঙিনা থেকে প্রায় 1 কেজি ওজনের 2টি গাঁজা গাছ জব্দ করা হয়। আলিম বাড়িতে গাঁজা চাষ করে বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পরিবার সদস্যদের চাকরি দেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও এলাকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম ও প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলার পদত্যাগ সহ 11 দফা দাবি জানান। এছাড়া 72 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পদ্ম ফুলে সেজেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাকান্ত বিল। এই বিলের পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। আর দক্ষিণা বাতাসে দোল খায় এসব পদ্ম। আশেপাশের বিভিন্ন স্থান থেকে এই পদ্ম ফুল দেখতে ভিড় জমান ফুলপ্রেমীরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হুসাইনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পুরো বিল জুড়ে ফুটে আছে হাজারো গোলাপি আভা ছড়ানো পদ্ম।
ভোরের আলো ফোটার সাথে বিল ভরে ওঠে নতুন ফোটা ছোট বড় অসংখ্য পদ্ম ফুলে। আর এই বিলটি রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে। সামাজিক মাধ্যম ফেসবুকে এই সোনাকান্ত বিলের নাম ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলায়। তাই এই বিলে পদ্মফুল দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। উপভোগ করছেন পদ্মফুলের সৌন্দর্য আর তুলছেন ছবি। সিরাজগঞ্জের আমনাঙ্গা গ্রামে একটা পদ্মবিল আছে, পদ্মবিলে গেলে মনটা ফ্রেশ হয়ে যায়। এসে দেখতেছি যার যার মতো ফুলগুলা উঠায় নিয়ে যেতেছে, কিন্তু ফুলই যদি না থাকে তাহলে দেখার তো কিছু নাই। এবছর পদ্মফুলের গাছ বেড়ে এখন প্রায় 30 বিঘা জমিতে ছড়িয়ে পড়েছে, আর স্থানীয়রা ফুল সংগ্রহ করে বিক্রি করছেন। তাই যোগাযোগ ব্যবস্থা ভালো করার দাবি তাদের। এগুলো আসার জন্য কোনো রাস্তা আমরা পাচ্ছি না, আমরা এখানকার স্থানীয় হিসেবে আর কি। আমাদের একটু ঝামেলা হয়, রাস্তাঘাট নাই, আমাদের ফসল নষ্ট হয়। যেখানে আমার একটা সুন্দর একটু রাস্তা ব্যবস্থা হলে পরে আমার খুব ভালো হতো। সোনাকান্ত বিল এবার পদ্মফুলে ছেয়ে গেছে। অনেক দর্শনার্থী এ বিলে আসছেন। বিলটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে বলে দাবি এই কৃষি কর্মকর্তার। বাইরে থেকে যখন পানি আসে এর ফলে হচ্ছে আমাদের লোকালি কখনো না হলেও এই সিজনটাতে আমরা পদ্ম ফুল দেখতে পাই এবং প্রচুর পরিমাণে প্রকৃতি প্রেমী লোকজনের আনাগোনা ঘটে। বিভিন্ন ঔষধি গুণ থাকলেও বর্তমানে বিল জলাশয় ভরাট হওয়ায় বিলুপ্তির পথে পদ্ম ফুল। তাই এই ফুলের বিস্তারে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এই উদ্ভিদ বিজ্ঞানী। কেমিক্যাল সার বেশি ব্যবহার করে, বায়োলজিক্যাল সার না ব্যবহার করে কি হচ্ছে, এদের দেখালো কোনো না কোনো কারণে এরা নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আর আমরা চেষ্টা করি জমিকে বেশি করে চাষ করার জন্য, তখন ওদের ওই যে সুপ্তকালটা, ওই সুপ্তকালটাকে আমরা নষ্ট করে দিই, যে জন্য ও আর বেঁচে টিকে থাকতে পারে না এনভায়রনমেন্ট। এবছর সিরাজগঞ্জে সোনাকান্ত বিল ছাড়াও কয়রা সহ আশেপাশে প্রায় 35 বিঘা জমিতে ফুটেছে পদ্ম ফুল। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ সারা দেশ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি পালন, মিছিল সভা সমাবেশ ও শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন। নরসিংদীতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তের গুলিতে নিহত 5 শহীদের পরিবারে থামেনি আহাজারি, সন্ত্রাসীদের হুমকিতে মামলা প্রত্যাহারের অভিযোগ। এবং ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ। সাম্প্রতিক বন্যায় ভেসে গেছে ঘের ও পুকুর থেকে। দেখছিলেন সংবাদ সারা দেশ। দেখুন এগিয়ে থাকুন।